جعلنا منكم شرعة ومنهاجا صدق الله العظيم আলহামদুলিল্লাহ ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম এবং সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অনেক আলোচনা শুনেছি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আজকের আলোচ্য বিষয় মূলত দুটো। জুলাই আগস্ট 2024 এর বিপ্লবের আকাঙ্ক্ষা ও আমাদের সাংস্কৃতিক ভাবনা। আমরা প্রবন্ধের মধ্যে ম্যাক্সিমাম আমরা আমাদের 2024-এর বিপ্লব, যদিও এটা আমরা বিপ্লব বলবো নাকি গণ অভ্যুত্থান বলবো সেটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে। যাই হোক, বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা আমরা শুনেছি। আমি সাংস্কৃতিক ভাবনা নিয়ে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। এখানে অনেক জ্ঞানী গুণীজন এসেছেন, আমরা তাদের মুখ নিঃসৃত গুরুত্বপূর্ণ বাণীগুলো আমরা শুনবো এবং আমাদের জীবন পথের পাথেয় হিসেবে গ্রহণ করবো ইনশাআল্লাহ। এজন্য আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, আমি মূল পয়েন্টে চলে যাই। 3 ধরনের আগ্রাসন হতে পারে পৃথিবীতে, 3 ধরনের আগ্রাসন হতে পারে: সামরিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন। সামরিক আগ্রাসনের মাধ্যমে জমি দখল করা এটা সম্ভব। অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে বাজার দখল করা যায়, কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে মানুষের মনস্তাত্ত্বিকভাবে মানুষকে গোলাম বানানো যায়। সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতি করা যায়। সামরিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন এটা দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন এটা দীর্ঘমেয়াদী হয়, এটা দীর্ঘস্থায়ী হয়। আমি দীর্ঘ ইতিহাস জানার তো সুযোগ এখানে নেই, বরং আলোচনা করাটাও সমীচীন হবে না। এত বড়রা এখানে আসছে, আমি দীর্ঘ আলোচনা করতেও চাই না। 1757 সালের পর থেকে নিয়ে আমরা ব্রিটিশ সংস্কৃতি কর্তৃক আমরা আগ্রাসিত হয়েছি। এরপরে 1971 সাল এসছে। 1971 সালের পরে আমরা হিন্দুত্ববাদী সংস্কৃতির আগ্রাসনের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি এবং অদ্যবধি আমরা হচ্ছি। আমি কয়েকটি উদাহরণ দিই, তাহলে আমরা বুঝবো যে সাংস্কৃতিক আগ্রাসন কিভাবে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে গোলামে পরিণত করতে পারে। আমরা যতই সেমিনার করি, যতই সভা করি, সিম্পোজিয়াম করি, যাই কিছু করি না কেন, যতক্ষণ না পর্যন্ত এদেশের মানুষ মনস্তাত্ত্বিকভাবে এই গোলামি থেকে বের হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। নুরুল হক নূর ভাইয়ের কথা এসছে, মনস্তাত্ত্বিকভাবে এই ব্যক্তিটির যে দৃঢ়চেতা মনোবল, এরকম যদি 1000 ছেলে বাংলাদেশে জন্মগ্রহণ করে, তাহলে যে কোনো ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। তো এটা কিভাবে হবে? এই মনস্তাত্ত্বিক গোলামি থেকে বের হতে হবে। এটা ধর্মকেন্দ্রিক আমরা মনস্তাত্ত্বিকভাবে গোলামে পরিণত হয়েছি। আজকে দেখবেন শুধুমাত্র যারা উলামায়ে কেরাম আছেন এদের কথা যদি বাদ দেই, সাধারণ বাংলাদেশে 92% মুসলমানের যদি 85% মুসলমান আমরা ধরি আলেম ছাড়া, তারা আমরা সবাই ধর্মীয় গোলামিতে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি। আমি মুসলমান, 92% মুসলমানের সন্তান। আমি কয়েকটা এক্সাম্পল দিই, বেশি এক্সাম্পল দেওয়ার সুযোগ এখানে নেই। আমার গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, জিহাদের একটা বিষয় আছে, কিন্তু মুসলমানের মধ্যে আমাদেরকে পশ্চিমা সংস্কৃতি আগ্রাসনে এমন ভাবে আমরা শিকার হয়েছি, এমন গোলামে পরিণত হয়েছি, জিহাদ শব্দটা বলতে আমরা ভয় পাই। জিহাদ শব্দটা উচ্চারণ করতেই মনে হয় আমাদের কাপড় নষ্ট হয়ে যায়। অথচ আপনি দেখেন কোরআনে কারীমের মধ্যে কত জায়গায় জিহাদ এসছে। জিহাদের যে অপব্যাখ্যা ওরা দিচ্ছে, সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি, মুসলমানের সন্তানরা আমরা ওদের থেকে যে বাণীগুলো আসে আমরা মনে করি যে এটা এলমে হয়ে এসেছে এবং সেভাবেই আমরা ইসলামকে বুঝতে চাই। কত দুঃখজনক বিষয়, কোরআন বুঝবো উলামায়ে কেরামকে ছেড়ে দিয়ে, উলামায়ে কেরামকে রেখে ইসলাম বুঝবো উলামায়ে কেরামকে বাদ দিয়ে আমরা পশ্চিমাদের কাছ থেকে, ওরিয়েন্টালিস্টদের কাছ থেকে আমরা ইসলাম বুঝবো। যার কারণে আমাদের হয়েছে কি, এখন ইসলামকে, সেকুলার চিন্তা চেতনাকে এমন ভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা এখন সবাই মুসলমানের সন্তানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে ইসলামের বিধিবিধান ফলো করে। অথচ দেখবেন আপনি যখনই বলবেন যে ইসলামকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, মুসলমানের সন্তানই আপনাকে জঙ্গি বলবে। বলবে কি বলবে না? আপনি যখন জিহাদের কথা বলবেন আপনাকে তখন বলবে আইএস, আপনাকে বলবে অমক তমক ইত্যাদি। আমাদেরকে এই ধরনের ধর্মীয়ভাবে মুসলমানের সন্তানদেরকে যে গোলাম বানিয়ে দেওয়া হয়েছে, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার ক্ষেত্রে যদি বলি, আমরা মুসলমানের সন্তান, আজকে আমরা প্রাউড ফিল করি যে আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে, আমার কোনো আপত্তি নেই, আপনার ছেলে পড়ুক, কিন্তু ফলাফল কি হচ্ছে? ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমরা এমন গোলামিতে আবদ্ধ হয়েছি। আজকে আমার এলাকার কথা বলি, ধানমন্ডি কলাবাগানের এলাকার কথা বলি, আমরা দেখি না যে আমাদের এলাকায়
ইয়াং জেনারেশনের মনে হচ্ছে যে একেবারে বিরান ভূমিতে পরিণত হয়েছে। কেন হয়েছে? আমাদের সন্তানেরা মনে করে যে শিক্ষা দীক্ষা লাভ করে আমাকে ইউরোপে যেতে হবে, কানাডা যেতে হবে, ওইখানে সেটেল হতে হবে। এই যে একটা গোলামীর মানসিকতা, আপনার মেধা কি পরিমাণ পাচার হচ্ছে আপনি চিন্তা করতে পারেন। কলেজ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি, এখান থেকে ইন্টার লেভেল পর্যন্ত যাওয়ার জন্য একটা সন্তানের পিছনে দেশের কি পরিমাণ সম্পদ বিনিয়োগ হচ্ছে, রাষ্ট্রের কি পরিমাণ সম্পদ বিনিয়োগ হচ্ছে এদের পিছনে। অথচ ইন্টার লেভেল পাস করে কেউ হায়ার ডিগ্রি নিতে গিয়ে আমাদের সন্তানগুলো আর ফিরে আসছে না। তার মানে হচ্ছে কি, আমরা যে ইংলিশ মিডিয়ামে তাদেরকে পড়াচ্ছি, ওইখান থেকে ব্রিটিশ যেই সংস্কৃতি, ব্রিটিশ যে চিন্তা চেতনা ওদের মাথার ভিতরে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ওরা এখন মনে করছে যে এদেশে আমাদের জন্য কিছুই নেই, এদেশ আমাদেরকে দিতে পারে এমন কিছুই নেই, আমাদেরকে ওদিকেই যেতে হবে। এই গোলামি থেকে আমরা বের হতে না পারলে আমাদের দেশে শিক্ষাবিদ তৈরি হবে না, আমাদের দেশে ওই রকম শিক্ষাবিদ ডক্টর ফজলুর রহমান এর মতো শিক্ষাবিদ আমরা চাই সেটা তৈরি হবে না। আমরা যদি বলি পোশাকের ক্ষেত্রে আমরা কি ধরনের গোলাম, আজকে মুসলমানের সন্তানের পোশাকের দিকে তাকালে আমরা বুঝতে পারি। আমরা দেখি আমাদেরকে এই দৃশ্য দেখতে হয়, মুসলমান ঘরের মেয়েরা পাখি ড্রেস কিনে দিতে পারে নাই, এজন্য তারা আত্মহত্যা করে। আছে না নাই? অবশ্যই আছে। তাহলে আপনি কি মনে করেন যে আমরা আসলে গোলামীর কোন পর্যায়ে আমরা চলে গিয়েছি? আমরা শুধু টাচ দিয়ে যাচ্ছি। সামাজিক রীতিনীতি, আজ থেকে 20 বছর পূর্বে আমাদের যে সামাজিক কালচার ছিল, আমাদের যে সামাজিক অনুষ্ঠান ছিল, আজকের বিয়ে দেখেন, আমাদেরকে তো দাওয়াত দিলে এখন আমরা বিয়ের অনুষ্ঠানে আমরা যেতে আমরা ভয় পাই। কেন ভয় পাই? বিভিন্ন অনুষ্ঠানে যেখানে আয়োজন করা হয়, আমাদেরকে যখন দাওয়াত দেওয়া হয়, যেহেতু ইমাম খতিবের দায়িত্ব পালন করতে হয়, অনেক সময় যেতে হয়, আমাদেরকে দাওয়াত দিলে আমরা ওখানে গেলে মনে হচ্ছে যে আমরা একেবারে চিড়িয়াখানার কোনো জন্তু, কারণ ওই জায়গার সাথে আমাদের সাথে যায় না, অ্যাডজাস্ট হয় না। অথচ মুসলমানের সন্তানের মেয়ের বিয়ে, হাজী সাহেবের মেয়ের বিয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মেয়ের বিয়ে, কিন্তু আপনি ওই জায়গায় গেলে আপনি যে অনুষ্ঠানগুলো দেখছেন সেটা কাদের অনুষ্ঠান দেখছেন? হয় আপনি পশ্চিমা কালচার দেখছেন, নতুবা হিন্দুত্ববাদী কালচারগুলো আপনি দেখছেন। কাজেই এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের ভাই বলেছেন পহেলা বৈশাখের কথা, আজকের পহেলা বৈশাখ আর মাত্র 20 বছর 30 বছর আগের পহেলা বৈশাখ দেখেন। তাহলে আমাদের এই যে রীতিনীতি, এই যে কালচারগুলো, আমরা কিভাবে এদের দ্বারা আমরা আগ্রাসনের শিকার হচ্ছি সেটা আমাদের দেখতে হবে। খাদ্যাভ্যাস, মাছে ভাতে বাঙালি বলেন, আপনি আপনার সন্তানকে বলেন তো মাছে ভাতে বাঙালি। আপনার সন্তান আজকে আর মাছে ভাতে বাঙালি নেই, আপনার সন্তান হয়েছে ফাস্ট ফুডের বাঙালি। আপনার সন্তান কি খেতে চায়? এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এগুলো সাংস্কৃতিক আগ্রাসনের কারণে হচ্ছে। দ্বিতীয়ত সাংস্কৃতিক আগ্রাসনের যে বড় শিকার আমরা হচ্ছি সেটা হচ্ছে জাতির মধ্যে ডিভাইড তৈরি করে দেওয়া হচ্ছে, বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে। বিগত 16 বছর 1971 সালের পরে স্বাধীনতার যে সুফলগুলো সেগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে হিন্দুত্ববাদীরা। আজকে তো তারা দাবি করা শুরু করেছে। আপনারা জানেন যে 16 ডিসেম্বরে ভারতের গুজরাটের কসাই, যার হাতে লেগে আছে মুসলমানের রক্ত, সেই গুজরাটের কসাই সে দাবি করেছে যে বাংলাদেশের স্বাধীনতা নাকি ভারত এনে দিয়েছে, ভারতেরই অবদান এবং এটা ভারতের বিজয়। তাহলে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে কড়া প্রতিবাদ জানানো দরকার। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, আমরা এতদিন শুনে এসেছি 30 লক্ষ মানুষ তাদের শহীদ রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। অথচ ভারতের এই কসাই, গুজরাটের কসাই, দিল্লির মুসলমানের রক্ত যার হাতে লেগে আছে, এবার 16 ডিসেম্বর সে টুইট করেছে, সে পোস্ট দিয়েছে এই স্বাধীনতা নাকি তাদের। সুতরাং এই যে স্বাধীনতার সুফলকে ছিনতাই করা হয়েছে, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। 2024 সালে আমরা বলি স্বাধীনতা অর্জিত হয়েছে। 1971 সালে আমরা যে ভুল করেছি, 2024 সালেও যদি আমরা সেই একই ভুল করি, আমরা যদি দেখতে পাচ্ছি যে লালনবাদ এবং পশ্চিমা নষ্ট সংস্কৃতি আমাদের এই 2024 সালের বিপ্লবকে ছিনতাই করার জন্য পায়তারা শুরু করে দিয়েছে। যদি এই 2024 সালে আমাদের এই সুফল যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, আগামী 50 বছর পর্যন্ত আবার আমাদের সেই গোলামীর জিনজির আবদ্ধ হতে হবে। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। আমরা কি দেখেছি? সাংস্কৃতিক আগ্রাসনের কুফল হিসেবে আমি আরেকটা পয়েন্ট ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে আমাদেরকে ডিভাইড করা হয়েছে। বিগত 16 বছরে আমরা কি দেখেছি? পক্ষে কথা বলবেন আপনি সঙ্গী, বিপক্ষে কথা বলবেন আপনি জঙ্গি। ট্যাগিং এবং ব্লেমিং এর যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি, মতের বিপক্ষে গেলেই আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি,
আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তি, আপনি কট্টরপন্থী, আপনি মৌলবাদী, এই ট্যাগিং এবং বিলেমিং এগুলো আমরা দেখতে পেয়েছি। সুতরাং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটা জাতিকে পঙ্গু করে দেওয়া হয়। আমি এই জন্য কালচারাল ফোরামকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে শুধুমাত্র এই জায়গায় সেমিনার নয়, আমাদের প্রত্যেক মাসে, যেহেতু নাম হচ্ছে কালচারাল ফোরাম, এই সংস্কৃতি নিয়ে আমাদের আরো সুদৃঢ় পদক্ষেপ, সুচিন্তিত পদক্ষেপ আমাদের গ্রহণ করা চাই। এই মোকাবেলার জন্য আমরা কি করবো? আরো অনেক পয়েন্ট আছে, আরো অনেক ক্ষতিকর দিক আছে। আজকে ফ্রি ভ্যালুস তৈরি হচ্ছে, আজকে আমাদের পারিবারিক প্রথা ভেঙে যাচ্ছে, অশ্লীলতা, যৌনতা, আমরা দেখেছি পশ্চিমাদের নষ্ট সংস্কৃতি, ট্রান্সজেন্ডারবাদ, সেই LGBTQ, সেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কথা বলা দরকার। আমি বলবো মিডিয়া ভাইদেরকে, আমরা বলবো, আমরা দেখে খুবই দুঃখ পেয়েছি। মিডিয়া হচ্ছে আসলে ওই পানির মতো, পানি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের মতো। আমি বলবো যে না, মিডিয়ারও কিছু দায়িত্ব আছে। আমরা দেখেছি যশোরে যেমন সাজজ, এরকম একটা অনুষ্ঠান হয়েছে, মঞ্চে কিছু পারফর্ম করা হয়েছে, ছেলেরা সেখানে কিছু ড্রেস পরেছে, IS সদৃশ করে তারা একটা অনুষ্ঠান করেছে। সেটাকে যেভাবে মিডিয়া হাইলাইট করা হয়েছে, আমি আজকে দেখলাম যে ভারতের মিডিয়া এটা নিয়ে অপপ্রচার চালিয়েছে। সুতরাং ভারতীয় মিডিয়া কিভাবে জানলো? এটা আমাদের মিডিয়ার কল্যাণে জেনেছে। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের মিডিয়াগুলো যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। যারা 92% মুসলমান, আপনিও মুসলমান, আপনি ইসলামী ভ্যালুস, আপনি ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার, ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন এগুলো ধারণ করেন। আপনার লেখনী, আপনার সংবাদ, আপনার পরিবেশনায় যেন মুসলমানদের চাওয়া পাওয়াগুলোর বহিঃপ্রকাশ ঘটে, এই আশাবাদ আমরা আপনাদের কাছে চাই। সুতরাং আমি মনে করি ইসলামিক কালচার যেন উদ্যোগ গ্রহণ করে, শক্তিশালী মিডিয়া গ্রহণ করতে হবে, তৈরি করতে হবে আমাদেরকে। ওরা যেহেতু মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসনের বাহনই হচ্ছে মিডিয়া এবং তথ্য প্রযুক্তি, এগুলোর মাধ্যমে তারা আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসনগুলোর শিকার আমরা হচ্ছি। সুতরাং আমাদেরও শক্তিশালী মিডিয়া দরকার। ওয়া আইদ্দু লাহুম নাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের তাহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের ইসলামী সংস্কৃতি নিয়ে আমাদেরকে বেঁচে থাকা, আমাদের সংস্কৃতি আমাদের দেশে এস্টাবলিশ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহ। একেবারে পয়েন্ট ভিত্তিক